ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন, এই তিনটি সংগঠনে প্রথম আমরা 9ই আগস্ট ইংরেজ ভারত ছাড়ো মহাত্মা গান্ধীর যে আহ্বান 1942 সালে তার 80 বছর পড়ল। এই 9ই আগস্ট আজকে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার গণতন্ত্রকে হত্যা করছে, মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করছে, মানুষের দৈনন্দিন যে সমস্যাগুলো সেইটার উপর আঘাত হানছে, সর্বোপরি আজকে 9 মাসের মতো কৃষকরা তাদের 3টি কৃষি বিল প্রত্যাহার করার জন্য যে আন্দোলন জারি রেখেছে, শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে যে 44টি শ্রম কোড ছিল তাকে রূপান্তরিত করে 4টি শ্রম কোডে পরিণত করেছে। বিদ্যুৎকে বেসরকারি হাতে দিয়ে তুলে দেওয়ার জন্য বিদ্যুৎ বিল এনেছে। এর প্রতিবাদে এই ধর্ণা, সংগ্রাম ইত্যাদি চলছে। তাহলে এই ভিত্তিতে আমরা 11টি দাবি উত্থাপিত করেছি। আমি দাবিটা আপনাদেরকে আলাদাভাবে পড়ছি না, আমি এটা তুলে দেব, আমাদের মিডিয়াতে পাঠিয়ে দেব। 11টা দাবি। এই 11 দফা দাবিতে গোটা দেশে গতকালকে পর্যন্ত যে খবর 6% সংগঠিত হয়েছে। আপনারা কালকে প্রত্যক্ষ করেছেন আমাদের আগরতলায় যে এই অতিমারি পিরিয়ডে গত 1 বছর বলবো এটা বোধহয় সর্ববৃহৎ আমরা সমাবেশ করতে পেরেছি। যেহেতু কোভিড অতিমারি ছিল, মহকুমার বাইরেও, কারণ অতিমারি ইত্যাদির কারণে তো সবাইকে একত্রিত করাটা কঠিন। আমাদের কাছে কালকে রাত্রে পর্যন্ত যে ইনফরমেশন এসেছে তাতে 84টা জায়গাতে 8টা জেলার এই আন্দোলন সংগঠিত হয়েছে। তাতে আগরতলার জমায়েতে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে প্রায় 4,500 মানুষ আগরতলার সমাবেশে অংশগ্রহণ করেছেন। এটা একটা সবচেয়ে বড় এই সময়তে জমায়েত। এবং এই জমায়েতে শুধু আমাদের এই 3টি সংগঠন না, আমরা আহ্বান করেছিলাম এই সংগঠনগুলির মধ্যে তারা অন্যরাও যাতে আসেন। তাতে আমাদের শ্রমিক সংগঠনের পাশাপাশি কৃষক সংগঠনের খ্যাতমজুরদের পাশাপাশি মহিলা সংগঠন, ছাত্র যুব সংগঠন, তফসিলি জাতি সমন্বয় সমিতি, গণমুক্তি পরিষদ, আমাদের কৃষক সভারই অংশ, তারাও এটা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করে। এবং এটা গোটা রাজ্যেই এই সব সংগঠনগুলো আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছে। তা আমি প্রথমে আমাদের এই সংগঠনগুলোর পক্ষ থেকে এই রাজ্যের মধ্যে প্রায় 10 সহস্রাধিকের উপরে মানুষ সমস্ত ভয় ভীতি, পুলিশের আরেকটা সন্ত্রাস, বেরোলেই গ্রেপ্তার করে ফেলে। আর কালকেও কাঞ্চনপুর, বিলোনিয়া, উদয়পুর বিভিন্ন জায়গাতে পুলিশ সাংঘাতিকভাবে হয়রানি করেছে, তারপরেও সেখানে মানুষ রাস্তায় নেমেছে। আগরতলায় কালকে দীর্ঘদিন পরে বোধহয় পুলিশ বেশি হুজ্জুতি করেনি। আমরা ধন্যবাদ জানাবো, কারণ বুঝতে পেরেছেন যেভাবে লোক নেমেছে পুলিশের কি শক্তি আছে। এবং এই দাবিগুলো একেবারেই সমস্ত জনগণের পক্ষে থেকে দাবি। তাই আমরা বলবো যে মানুষ লড়াইয়ের ময়দানে নেমেছে। অতিমারির কারণে আমরাও আন্দোলনে প্রকাশ্যভাবে সব জায়গাতে মানুষকে নামাচ্ছি না, নামাতে আমরা উৎসাহিত করছি না, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই দেশের মধ্যে যে আজকে বিজেপির সরকার যেভাবে সামগ্রিকভাবে দেশের মানুষের কণ্ঠরোধ করছেন, পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে কৃষি বিল, বিদ্যুৎ বিল, শ্রম কোড এই নিয়ে কোনো আলোচনা করার সুযোগ দেবেন না, এটা তারা সিদ্ধান্তই করেছে। আরেকটা জ্বলন্ত ইস্যু, সেই ইস্যুটা হইল আমাদের সবারই তার যে গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা,
মত প্রকাশের, তা সরকার একটি স্পাই অ্যাপস এনে রাজনৈতিক নেতৃত্ব, এমনকি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা জাজ, সিবিআইয়ের প্রাক্তন আধিকারিকরা, এমনকি বিজেপি দলের অভ্যন্তরেও যারা একটু বেসুরু, তাদের পর্যন্ত করেছে। ফলে সেইভাবে এই যে স্পাইং করেছেন, এটা ইসরায়েলের একটা অ্যাপস, যেটা প্রমাণিত হয়েছে তারা কোনোদিনই এই অ্যাপসটা কোনো দেশে নিয়ে যেতে হলে সেই দেশের সরকারের অনুমতি ছাড়া নেন না। তাহলে এটা পরিষ্কার, অস্ট্রেলিয়াতে এই নিয়ে তদন্ত হয়েছে। কিন্তু এই নিয়েও যখন বিরোধীরা আলোচনা করতে চেয়েছিল, পরিষ্কার করে বলে দিয়েছে এই নিয়ে আলোচনা করা যাবে না। ফলে এই সমস্ত যে বিষয়, তারপরে আজকে মানুষের, আমি কৃষকদের সমস্যা, শ্রমিকদের সমস্যা, আমাদের ক্ষেতমজুরদের সমস্যার কিন্তু না, দেশে কোনো কাজ নেই, কর্মসংস্থান একেবারেই তলানিতে টেকেছে। অতিমারির কারণে গত 2 বছরে প্রায় 10 কোটি মানুষ রাস্তায় বসে গেছে, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক। আইটি সেক্টর, একটা সেক্টরেই বলছে 1 কোটির উপরে আমাদের যারা যুবকরা, শিক্ষিত একেবারে যারা ট্যালেন্টেড, তারা কাজ হারিয়েছে, অথচ সরকার সেখানে করছে না। এই অতিমারির কারণে আমরাই প্রথম এই ডিমান্ড তুলেছিলাম যে যে আয়কর দেয় না এরকম প্রত্যেক পরিবারকে তার বাঁচার জন্য নগদে 7,500 করে টাকা দিতে হবে প্রত্যেক মাসে। আয়কর দেয় না এই সমস্ত পরিবারকে সেখানে 10 কেজি করে খাদ্যশস্য, চাল, গম, ডাল, তেল, এগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। 5 কেজি চাল দিয়ে বোধহয় খালাস। এখনো আমাদের দেশে ভ্যাকসিনেশনের অভাব আছে। আমরা পরিষ্কার করে বলেছি, অন্যান্য দেশ, উন্নত দেশ শুধু না, আধা উন্নত দেশগুলিও তার জিডিপির 4% পাচ্ছে। আমরা এখানে নির্দিষ্টভাবে দাবি করেছি আমাদের যে জিডিপি, সেই জিডিপির 6% আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করার জন্য খরচা করা হবে। মানুষ যারা কাজ হারিয়েছে তাদের কাজ দেওয়ার ব্যবস্থা করুক। আমরা রেগা বড় বড় কথা বলে এই বছরের বাজেটে প্রায় 30,000 কোটি টাকা রেগার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, কাজের দিন কমিয়ে দেওয়া হয়েছে। মজুরি আমরা ডিমান্ড করছি 600 টাকা মজুরি দিতে হবে, এখনকার যে পরিস্থিতি, সেখানে মজুরি একেবারেই কম। আমাদের রাজ্যের অবস্থা তো খুবই খারাপ। এই মূলত দাবিগুলি নিয়ে আমরা এই লড়াইটা করছি। আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলা হয়, এই রাজ্যের যে বিজেপির সরকার, এখানে এই সরকারও সেখানে মানুষের এই অপরিকল্পিতভাবে লকডাউন, এটা দিয়ে মানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছে। অনাহার মৃত্যু বেড়ে গেছে, মানুষ চিকিৎসার অভাবে মারা গেছে, অক্সিজেনের অভাবে দেশে যেমন মেরেছে, আমাদের রাজ্যের মরেছে। আমাদের রাজ্যে তো আরও করুণ ব্যাপার, রক্তের অভাবে মারা গেছে। ভ্যাকসিনেশন সরকারের তথ্যে বলছে সব হয়ে গেছে, কিন্তু আমরা এখনো, গতকালকে আমি যে তথ্য নিলাম, 18 থেকে 40 বছরের যেটা, এখনো 50% হয়নি। অথচ এখন এই বয়সটা বেশি আক্রান্ত হচ্ছে যুবকরা। এখন প্রশ্ন এসছে শিশুদেরও, অনেক জায়গা থেকে শিশুও আক্রান্ত হচ্ছে, যদিও যারা বিশেষজ্ঞ তারা বলেছেন শিশুদের জন্য তারা টিকাকরণের ব্যবস্থা করবেন। তো এই জায়গাতে তাদের হেলথও নেই। আর করোনা অতিমারির কারণে আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, কিন্তু তারা প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গাতে সেখানে সভা সমিতি ইত্যাদি সংগঠিত করছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব মিলিয়ে। তাদের জন্য কোনো আইন নেই। পুলিশ এই মিটিংগুলিকে রক্ষা করছে, গার্ড করছে। আর আমরা যখনই মানুষকে নিয়ে রাস্তায় নামছি, আমাদের উপর পুলিশ খড়গহস্ত নিয়ে নেমে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, এই যে একটা আন্দোলন,
তার মধ্য দিয়ে আমরা এই প্রত্যেকটা জেলাতে আমাদের এখন পর্যন্ত আমি যেটা বলেছিলাম এইটারও তথ্যটা আমরা দিয়ে দেব যে মানুষ কিভাবে রাস্তায় নেমেছে। আমি আশা করব যে আপনারা এই আন্দোলনে, এটা সবার জন্য, গণতন্ত্র আজকে আক্রান্ত, সংবাদপত্র আক্রান্ত, আমাদের রাজ্যের 4-5টা নিউজ চ্যানেলকে যেহেতু সরকারের বিরুদ্ধে তারা সত্য কথা বলে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, কোর্টে গিয়ে সেই পত্রিকা আবার চালু করেছে। কত স্বৈরাচারী হতে পারে একটি সরকার? একদিকে স্পাইং, আরেকদিকে প্রত্যক্ষভাবে সরকারের ঢাকঢোল না পেটালে সংবাদপত্র চলতে পারবে না, মিডিয়া চলতে পারবে না। এই বিষয়গুলোর বিরুদ্ধেই আমরা আপনাদেরকে বলবো যে আমরা এই লড়াই থামবে না। আগামী দিনে আরও বৃহত্তর লড়াই করার জন্য আমাদের এই সংগঠনগুলো, শ্রমিক কৃষকের যে মৈত্রী তৈরি হয়েছে এবং অন্য সংগঠনগুলোকে যুক্ত করে এই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের রাজ্যের এই একেবারে অপদার্থ স্বৈরাচারী যে আমাদের রাজ্যের বিজেপির সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই সরকারকে, এর পরে যদি আমাদের আন্দোলনে এইভাবে পুলিশ দিয়ে করার চেষ্টা করে, আমরা দেখতে চাই কত পুলিশ আছে। সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী দিনে আরও বৃহত্তর সংগ্রামের প্রস্তুতিতেই ভারত ছাড় আন্দোলনে আমরা এই শপথ গ্রহণ করেছি। এই হলো আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে আমি বললাম। এখানে আমাদের সিআইটিউর নেতা সমর চক্রবর্তী আছেন, আমাদের ক্ষেতমজুরের যিনি আমাদের রাজ্য সম্পাদক কমরেড সামল দে আছেন, তাদের দিক থেকেও অল্প বলবে। বলার পরে আপনাদের যদি প্রশ্ন থাকে খোলাখুলিভাবে বলবেন, আমরা আপনাদেরকে সেইভাবে কথা বলব। যে বিষয়টা বড় সাংবাদিক বন্ধুদের, সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক একেবারে মূল বিষয়গুলো নির্দিষ্টভাবে আপনাদের কাছে তুলে ধরবে। আমি 2-3টে বিষয় শুধু এখানে উল্লেখ করতে চাই। প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে গত 29শে জুন দিল্লির বিটিআর ভবনে 3টা সংগঠন, সারা ভারত কৃষক সভা, সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন এবং সিআইটি, তাদের সেন্ট্রাল লিডারশিপ একটা মিটিং করেছে। সেই মিটিং থেকে সিদ্ধান্ত গ্রহণ করে যে 9 আগস্ট একটা কর্মসূচি আমরা গ্রহণ করব। তার পরিপ্রেক্ষিত বা প্রেক্ষাপট কী হবে সেটা পবিত্রতা উল্লেখ করেছেন আপনাদের কাছে, আমি সেদিকে যাচ্ছি না। সেখানে আলোচনা করে গোটা দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট 11টা দাবি সেখানে ঠিক করা। এই দাবিগুলো নিয়ে গোটা দেশে 6 শতাধিকের উপর জেলাতে সেখানে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়, আমাদের রাজ্যেও করা হয়। লক্ষণীয় বিষয় হলো যে এই যে মানুষের যে দাবিগুলো, এই দাবিগুলো নিয়ে যখন আমরা রাস্তায় নামছি এবং দাবিগুলো সমর্থনে আমাদের যে রাজনৈতিক বক্তব্য, এটা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করলাম বা উদ্যোগ গ্রহণ করলাম, সে সময়ে রাজ্য সরকারের আরক্ষা দপ্তর বিভিন্ন জায়গায় সেখানে বাধা তৈরি করল। একেবারে ধর্মনগর থেকে সাবরুম এবং প্রত্যন্ত এলাকায় আমাদের রাজ্যের মধ্যে যে এলাকাগুলো গন্ডাছড়া করব, সেই জায়গায় পুলিশ একেবারে বলা যায় একটা রণংদেহী মূর্তি ধারণ করে সেখানে আটকাবার চেষ্টা করে। এখানে সাংবাদিক বন্ধুদের আমি যেটা বলতে চাই, এই যে 11টা আমাদের দাবি সনদ, এই দাবি সনদগুলো শুধুমাত্র কৃষক সভা, ক্ষেত মজুর, সিআইটি
এবং এই কর্মসূচিকে সফল করার প্রশ্নে যে গণসংগঠনগুলো সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছেন তারাই শুধুমাত্র উপকৃত হবেন বিষয়টা তো তা নয়। গোটা দেশের মানুষের বলা যায় একেবারে জ্বলন্ত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোই এই দাবি সনদে যুক্ত করা হয় এবং সকলেই সেখানে উপকৃত হবে। যেহেতু আমাদের দেশের সরকার, আমাদের রাজ্য সরকার এই সময়ের মধ্যে গোটা দেশের গরিব শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, কৃষি শ্রমিক, অসংগঠিত শ্রমিক তাদের স্বার্থের বিষয়গুলো নিয়ে ভাবছে না। অর্থনৈতিক দিক থেকে কি করে তাদেরকে সাহায্য করা যায়, এরকম একটা বলা যায় প্যান্ডামিক সিচুয়েশনে কি করে অর্থনৈতিক প্যাকেজ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সেভাবে সাহায্য করা যায়, যখন এই ভূমিকা নিচ্ছেন না স্বভাবতই বামপন্থী গণসংগঠন, শ্রেণী সংগঠনগুলো মানুষকে যুক্ত করে সেখানে লড়াই সংগ্রামগুলো সংগঠিত করছেন, এটা সহ্য হচ্ছে না দেশের সরকার এবং রাজ্য সরকার। পবিত্রতা সঠিকভাবে এখানে বলার চেষ্টা করেছেন। বারংবার আমরা দেখেছি, আমরা তো কোভিড বিধিটাকে লঙ্ঘন করছি না, এই অভিযোগে তো কেউ অভিযুক্ত করছে না পুলিশ প্রশাসন। আমরা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করে এই কর্মসূচিগুলো কার্যকরী করার চেষ্টা করছি, কিন্তু বাধা দিচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। মানে একেবারে বলা যায় রাজ্যের প্রশাসনের একেবারে মাতার নির্দেশে এই কাজগুলো একেবারে পরিকল্পনা মাফিক সেখানে করছে। আমরা যেটা বলতে চাই, আমরা এখানে সীমাবদ্ধ থাকবো তা নয়। এই তিনটি সংগঠন, বিভিন্ন গণসংগঠনগুলো গোটা দেশ এবং রাজ্যের মানুষের তাদের যে জ্বলন্ত সমস্যাগুলো, এই সমস্যাগুলি নিয়ে আগামী দিনও আমরা বড় পরিসরে লড়াই সংগ্রামগুলো সংগঠিত করব। সেই সাংগঠনিক প্রস্তুতি, সেই রাজনৈতিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এবং আমি দেখেছি গতকালকে আমাদের কর্মসূচির খবর সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সঠিকভাবে তুলে ধরেছেন। আজকে আমরা সাংবাদিক বন্ধুদের ডেকেছি যে এখানে পবিত্রতা আরও বিশদভাবে জেলার রিপোর্টগুলো আপনাদের দেবেন, তাহলে আপনাদেরও একটা ধারণা হবে যে এরকম সন্ত্রাস, পুলিশের বাধা এগুলোকে উপেক্ষা করে মানুষ কিভাবে গতকালকে এই কর্মসূচিকে সফল করবার জন্য রাস্তায় নেমেছে। আমি সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমার দিক থেকে যে বিষয়গুলো বলার সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে উল্লেখ করি। দিল্লিতে যে সংসদ যেটা হইতো কালকে আলোচনায় ঠিক হয়েছে, কৃষক সংসদ যেটা, এটা কালকের থেকে, এইটা কালকের পরে এটাকে বিভিন্ন রেজলিউশনগুলো নিয়ে বন্ধ করেছেন তারা। এখন দিল্লির সীমান্তেই 5টি সীমান্তে এই আন্দোলন জারি থাকবে। এর পরবর্তী পর্যায়ে সংযুক্ত কৃষক মোর্চা আবার বসবে, পরবর্তী কোর্স অফ অ্যাকশন কী করা যায় তার জন্য আমরা অপেক্ষা করছি। এই আর কি এখন পর্যন্ত যেটা আমাদের রাজ্যে আমরা আরও কিছু আমাদের স্থানীয় দাবিতে লড়াই করবো, এটা আমরা পরবর্তী সময়তে আপনাদের জানাবো।